আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতে দেখতে তোমাদের পরীক্ষার সামনে চলে এসছে। আমি আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন 2024। একাদশ শ্রেণী বাংলা লাস্ট মিনিট সাজেশন 2024 LAQ প্রশ্নমান 5। আমি তোমাদের যেসব স্কুলে তোমাদের একটা টেস্ট হয়েছিল তার জন্য আমি সাজেশান কিছু দিয়েছিলাম, এবং সেই সাজেশানগুলোর মধ্যে থেকে আমি লাস্ট মিনিট সাজেশান, একেবারে লাস্ট মিনিট সাজেশান আমি আজকে নিয়ে এসেছি। আশা করি তোমাদের মধ্যে সেগুলো মিল থাকবে। তোমরা যারা তৈরি করে রেখেছো তাহলে তোমরা অনেকটা এগিয়ে গেলে। আর তোমরা যারা এখনও কিছুই করোনি, আমি তোমাদের জন্য দুটো পর্যায়ে ভাগ করে দিয়েছি। এই প্রথম পর্যায়ে যে প্রশ্নগুলো আছে তোমরা অবশ্যই করে সেই প্রশ্নগুলি 100% মুখস্থ করো, এবং তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট, বেশি পড়তে চাও, নাম্বার বেশি পাওয়ার চেষ্টা করবে, তোমরা দ্বিতীয় পর্যায়টাও পড়বে। কারণ তোমরা জানো যে সরকারি বৃত্তি পেতে গেলে মিনিমাম 60%-এর ওপর পেতে হয়। ক্লাস 11-এ তোমরা যদি 60% পেয়ে থাকো তাহলে তোমরা কিছু টাকা তোমরা গভর্নমেন্ট থেকে পেয়ে যাবে। এটি তোমরা সবাই জানো। যেমন তোমরা মাধ্যমিকে যারা ভালো স্টুডেন্ট তোমরা পেয়েছো, এবং 11-এও তোমরা পাবে, এবং 12-এও তোমরা পাবে। দেখো, প্রথম পর্যায়টা আমি গদ্য পদ্য সমস্ত কিছুই আছে। তার প্রথমেই আমি গদ্য পদ্যগুলো যে প্রশ্নের মধ্যেগুলো এগিয়ে রেখেছি সেগুলো দেখো, তোমরা বুঝতে পারবে, এই প্রশ্নগুলি পড়ে বুঝতে পারবে যে কোন গদ্য কোন পদ্য থেকে এটি দেওয়া আছে। একের দাগের প্রশ্ন দেখো। তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখন নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এবং তোমরা এইবার থেকে এই চ্যানেলের টেলিগ্রামে তোমরা নিয়মিত বিভিন্ন সাবজেক্টের উপরে তোমরা জিকে পাবে, জেনারেল নলেজ পাবে। তোমাদের পরীক্ষার অনেকটা এগিয়ে যাবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা অনেকটা এগিয়ে যাবে। এই প্রশ্ন উত্তর সঙ্গে সঙ্গে সাজেশনের সঙ্গে সঙ্গে তোমরা জিকেও পাবে। মাঝে মাঝে সপ্তাহে একদিন করে তোমরা বেশ কিছু জিকে এই টেলিগ্রামের মধ্যে পেয়ে যাবে। অতএব তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যে কোনো একটা ভিডিওর লিঙ্ক থেকে তোমরা সেটা পেয়ে যাবে। একের দাগের প্রশ্ন দেখো, আপনার আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। আসল উদ্দেশ্য কোনটি? সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করলেন? বন্ধুরা, এই প্রশ্নটির এটি নীল কালিতে হয়ে গেছে। ভুলে এটা নীল কালিতে করে ফেলেছি। যাই হোক, এই প্রশ্নটি খুবই ভালো প্রশ্ন। তারপরে দেখো, কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? তিনের দাগের প্রশ্ন, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া, এখানে কে কাদের অবোধ বলেছেন? উক্তিটির তাৎপর্য আলোচনা করো। চারের দাগের প্রশ্ন, ছেলের নামে কলঙ্ক এনেছে সে। কে ছেলের নামে কলঙ্ক এনেছে? কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি? বলি, তোমাদের যে গদ্য থেকে দুটি প্রশ্ন থাকবে, এই দুটি প্রশ্ন থেকে তোমাদের একটি প্রশ্ন অবশ্যই করে করতে হবে। ভালো করে কথাটা শুনে নাও। তোমাদের 2023 সালে কর্তার ভূত আর ডাকাতের মা এসেছিল, কিন্তু তেলেনাপোতা আবিষ্কার তোমাদের আসেনি। তাই আমি তেলেনাপোতা আবিষ্কারকে প্রথমেই রেখেছি। প্রথমেই এই দুটি প্রশ্ন তেলেনাপোতা আবিষ্কারের ভেরি ইম্পর্টেন্ট। আর তোমরা যদি তেলেনাপোতা আবিষ্কারটা শুরু করো, দ্বিতীয় পর্যায়ে আরও একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি এবং এই দুটি প্রশ্ন যদি তোমরা করো তাহলে একটা প্রশ্ন অবশ্যই করে কমন পাবে। তাহলে 5 নম্বর মানের প্রশ্ন এগুলো আর পড়তে হবে না। কিন্তু তোমরা যারা ভালো স্টুডেন্ট, তোমাদের আরও একটি গদ্য থেকে নয় ডাকাতের মা নয় কর্তার ভূত, এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটি থেকে আরও 5 নম্বরের 2-3টি প্রশ্ন তোমরা তৈরি করে যাবে। তোমরা এটি ভেবো না যে পড়তে হবে না, বলছি শুধু 5-এর মানের জন্য, কিন্তু 2-3-এর মানের জন্য নয়, এটা খেয়াল রাখবে। তারপর দেখো, এবারে পদ্য বিভাগটা দেখো। 5-এর দাগের প্রশ্ন, নীলোধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কী দৃষ্টান্ত তুলে ধরেছেন, বা জনা অর্জুনের প্রতি যে শব্দগুলো ব্যবহার করেছেন সেগুলি বর্ণনা দাও বা তার দৃষ্টান্ত তুলে ধরো। নীলোধ্বজের প্রতি জনা অর্জুনের কাপুরুষতার কী দৃষ্টান্ত তুলে ধরেছেন, এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই আমি প্রথম পর্যায়ের মধ্যে রেখেছি। তারপর দেখো 6 দাগের প্রশ্ন, নীলোধ্বজের প্রতি জনা কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কীভাবে ধরা পড়েছে? তাহলে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের প্রায় আসতে পারে। এবং দ্বিতীয় পর্যায়ে আরও দুটি প্রশ্ন আছে, তোমরা এই দুটি 100% মুখস্থ করবে, এবং দ্বিতীয় পর্যায়ে যে প্রশ্ন দুটো রেখেছি সেটা একটু দেখে যাবে। 7 দাগের প্রশ্ন দেখো, তবু লক্ষ্য যোজন ফাঁকরে, কার সঙ্গে এই ব্যবধান? একত্রে থেকেও এই দূরত্বের কারণ কি? ইম্পর্টেন্ট। আমি বাঞ্ছা করি দেখব তারি, বক্তা কাকে দেখতে চান, তাঁর দর্শন কিভাবে পাওয়া যাবে? তাহলে এটা বাড়ির কাছে আশিনগর, এই কবিতা দুটি থেকেও দুটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তাহলে এই 4টি করলে তোমরা 2টি কমন পেয়ে যেতে পারো। আর তোমরা
তোমাদের 4টি প্রশ্ন থাকবে, 4টি পদ্য থেকে 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হয়। তোমরা যদি 2টি পদ্যের প্রশ্নগুলি খুব ভালো করে করো তাহলে তোমাদের আর 2টো এলএকিউ অর্থাৎ বড় প্রশ্ন তৈরি করতে হয় না। 9 দাগের প্রশ্ন দেখো, জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছো কি, রূপকটি সম্পর্কে আলোচনা করো। এবং 10 দাগের প্রশ্ন, দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক, যুগান্তরের ঘূর্ণিপাক কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো। এই 2টি প্রশ্ন হচ্ছে তোমাদের দ্বীপান্তরের বন্দিনী থেকে এই 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছো কি, রূপকটি সম্পর্কে আলোচনা করে। এবং দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক, যুগান্তরের ঘূর্ণিপাক কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো। দ্বীপান্তরের বন্দিনী থেকে এই 2টি প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। এবার চলে এসো আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা। আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা, এটা যেন এই 2টি থেকে আমি 3টি প্রশ্ন রেখেছি প্রথম পর্যায়ের মধ্যে, অর্থাৎ 3টে খুবই খুবই ইম্পর্টেন্ট। এর থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হয়, নয় আন্তর্জাতিক গল্প থেকে, নয় ভারতীয় কবিতা থেকে। এবার তোমরা যদি আন্তর্জাতিক গল্প থেকে করো তাহলে তোমরা 3টি প্রশ্ন করে রাখবে, এবং কবিতা থেকেও করলে তোমরা 3টি প্রশ্ন খুব ভালো করে করবে। সকাল 7টার আগেই পান্দ্রে গোনসাগা এসে হাজির। পান্দ্রে গোনসাগা কে, তিনি কেন এসেছিলেন, বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকরা কি ভেবেছিল। এবং 12 দাগের প্রশ্ন, পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, কারা চুপচাপ দাঁড়িয়ে রইল, পড়ে থাকা শরীরটার বিবরণ দাও। এবং 13 দাগের প্রশ্ন, সব শ্রেণী যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু পরের শ্রেণীতে যাব, পংক্তি 2টির ব্যঞ্জনার্থ ব্যাখ্যা করো। তোমরা বুঝতে পারছো যে তোমাদের আন্তর্জাতিক যে কবিতাটি, আন্তর্জাতিক কবিতা হলো বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এবং এই গল্পটি হলো, এবং ভারতীয় কবিতা হলো শিক্ষার সার্কাস। শিক্ষার সার্কাস থেকে আমি একে রেখেছি, একটা মাত্র প্রশ্ন তোমাদের প্রথম পর্যায়ে রেখেছি। আর তোমাদের আন্তর্জাতিক গল্প থেকে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো থেকে 2টি প্রশ্ন রেখেছি। এরপরে চলে এসো প্রথম পর্যায়ের গুরু নাটকটি থেকে তোমাদের 4টি প্রশ্ন পড়ে, 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। ফলে 2টি প্রশ্নের উত্তর দিতে হয় মানে বুঝতে পারছো 6-7টি প্রশ্ন তোমাদের করে রাখতে হবে, তবে 2টি প্রশ্ন কমন পাবে। তার মধ্যে থেকে আমি যে 4টি প্রশ্ন ইম্পর্টেন্ট, সেই 4টি প্রশ্ন আমি প্রথম পর্যায়ে রেখেছি। 14 দাগের প্রশ্ন, পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন তাৎপর্য বুঝিয়ে দাও। আমি তার কান্না আমার বুকের মধ্যে করেই এনেছি, বক্তাকে কোন প্রসঙ্গে কাকে উদ্দেশ্য করে বক্তা এই কথা বলেছেন, এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে। 16 দাগের প্রশ্ন, আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝেই, এই গান কারা গেয়েছে, প্রাণ দিয়ে ঘর বাঁধার উদ্যম কিভাবে তাদের গানে ভাষা পেয়েছে। এবং 17 দাগের প্রশ্ন, ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না, কার সম্পর্কে কে এই কথা বলেছেন, এই বক্তব্যের তাৎপর্য কী। এই 4টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের জন্য দিলাম। তোমরা অবশ্যই 4টি প্রশ্ন একবারে 100% মুখস্থ করে নাও। আর বলি, এর উত্তর আমি কিছু শর্টসে দিয়ে দিয়েছি, তোমরা সার্চ করে দেখতে পারো। এর উত্তর আমি বই থেকে তোমাদের তুলে দিয়েছি। এরপরে এসো ভাষা থেকে দেখো, ভাষার প্রথম প্রশ্নটি রেখেছি, সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা হয়, বিস্তৃতভাবে বর্ণনা করো। বা সংস্কৃত এখানে প্রশ্নও করতে পারে তোমাকে, সংস্কৃত ভাষাকে কি বাংলা ভাষার জননী বলা হয়, বিস্তৃতভাবে বর্ণনা করো। তারপরে 19 দাগের প্রশ্ন দেখো, ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে বর্ণনা করো। এর থেকে তোমাদের একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। আমি প্রথম পর্যায়ে তোমাদের এই 2টি প্রশ্ন আর একটি প্রশ্ন, মোট 3টি প্রশ্ন তোমাদের প্রথম পর্যায়ে আমি রেখেছি। তোমরা অবশ্যই এই 3টি প্রশ্ন তো খুব ভালো করে তৈরি করো, তাহলে তোমরা একটা কমন পেয়ে যাবে। তারপরে দেখো 20 দাগের প্রশ্ন, ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করার পদ্ধতিগত সুবিধা কি, এই পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এবার দেখো শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। 21 দাগের প্রশ্ন দেখো, বৈষ্ণব পদরচনায় বিদ্যাপতির প্রতিভার পরিচয় দাও, বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারণ কি। কোন রাজসভার কবি পদ্মাবতী রচনা করেন, এই কাব্যের বৈশিষ্ট্য কী। 23 দাগের প্রশ্ন, প্রাচীন বাংলার সমাজ ও সংস্কৃতিতে চর্যাপদের বিষয়বস্তু উল্লেখ সহ তাঁর সাহিত্যমূল্যের পরিচয় দাও। এবং 24 দাগের প্রশ্ন, ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো, যে কোনো 2 ধরনের ছড়ার উদাহরণ দাও। এবং 25 দাগের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নাট্য রচনার বিবরণ দিয়ে বাংলা নাট্য সাহিত্যে তার বিশিষ্টতা নির্দেশ করো। এটি তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে প্রথম সারিতে এই 5টি প্রশ্ন আমি রেখেছি। তোমাদের এর থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়, এর থেকেও 4টি প্রশ্ন তোমাদের পড়ে এবং 2টি প্রশ্নের উত্তর করতে হয়। এই 5টি প্রশ্ন করলে আশা করি এর থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। খুব ভালো করে তৈরি করো।
এবার দেখো দ্বিতীয় পর্যায়ে তোমরা যারা একটু বেশি পড়তে চাও তোমরা দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলো দেখে যাবে। দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলো দেখো, একের দাগের দেখো গদ্য পদ্য থেকে প্রথমে দেওয়া হয়েছে, তারা ভয়ঙ্কর সজাগ আছে। কাদের কথা বলা হয়েছে এবং তাদের এমন ভয়ঙ্কর সজাগ থাকার কারণ কি? দুই দাগের প্রশ্ন, কিন্তু আজ যে ব্যাপার অন্য, এটা হচ্ছে কি কর্তার ভূত। তারপরে দেখো ডাকাতের মা, কিন্তু আজ যে ব্যাপার অন্য, এখানে কোন দিনটির কথা বলা হয়েছে, সেদিনের অন্য ব্যাপারটির পরিচয় দাও। তারপরে দেখো হায় পাগলিনী জনা, তোমার পাঠ্য বই অনুসারে পাগলিনী জনার চরিত্র বিশ্লেষণ করো। এবং চারের দাগের দেখো, এটা নীলধ্বজের প্রতি জানা কবিতা থেকে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এ কথা কে বলেছে এবং এর দাবি কার কাছে এবং কেন? এটি নুন থেকে দেওয়া হয়েছে। এবং পাঁচের দাগের প্রশ্ন, মাঝে মাঝে চলেও না দিন, কার মাঝে মাঝে দিন চলে না, দিন না চলার কারণ কি? এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার যে ছবি পাওয়া যায় তা লেখো। তোমাদের এই ট্যাকটিক্সটা আমি বলে দিলাম, এই কৌশলটা বলে দিলাম। তোমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, তাই যে কোনো দুটি পদ্য কিংবা দুটি গদ্য থেকে প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে যে প্রশ্নগুলো আছে, দুটি গদ্য এবং দুটি পদ্য থেকে সব কটা করলে তোমাদের আর দুটি গদ্য পদ্য তোমাদের 5 নম্বর মানের জন্য পড়তে হবে না। আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, আমি তো বলবো সবই পড়তে, কারণ যত পড়বে তত তোমরা জ্ঞান অর্জন করবে। এবং তোমরা বাই চান্স যদি কোনো প্রশ্ন কমন না আসে তাহলে তোমরা অবশ্যই করে লিখতে পারবে। আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, সব শিক্ষা একটি সার্কাস, মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। এবং সাতের দাগের প্রশ্ন দেখো, শিক্ষা সার্কাস কবিতাটির মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। দেখো ওইদিকে শিক্ষা সার্কাস থেকে একটি ছিল এবং এই দিক থেকে আমি দুটি প্রশ্ন দিয়েছি, তাহলে এই তিনটি করলে তোমরা এর থেকে যে প্রশ্নটা পড়বে তোমরা এর থেকে উত্তরটা করে দিতে পারবে। তাহলে বিশাল ডানাওয়ালা এক থত্তরে বুড়ো থেকে তোমাদের পড়তে হবে না। নাটক থেকে দেখো গুরু থেকে আরও এক্সট্রা 3টে প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। ওদিকে 5টা ছিল, এদিকে 8টা। তোমাদের পড়বে 4টে এবং প্রশ্নের উত্তর করতে হবে 2টি। তাহলে প্রথম পর্যায়ের 5টি প্রশ্ন খুব ভালো করে করবে। এছাড়া এই প্রশ্নগুলো একটু দেখে যেও। গুরু নাটকের ঘটনাস্থলগুলি উল্লেখ করে কোন ঘটনাটিকে তোমার সর্বাপেক্ষা চিত্তাকর্ষক বলে মনে হয়েছে তা লেখো। তার রাগটা কী রকম সেইটা দেখবার জন্যই তো এই কাজ করেছি। বক্তাকে এখানে কার রাগের কথা বলা হয়েছে, তিনি গেলে কি হয়, তার রাগের ধরন দেখার জন্য বক্তা কী করেছিল। পঞ্চক দাদা বলেন অচল আয়তনে তাকে কোথাও ধরবে না। বক্তা কে? পঞ্চক দাদাকে। তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? পঞ্চক দাদার এরকম মনে হয়েছে কেন? তারপরে দেখো ভাষা থেকে আরও 2টি প্রশ্ন এক্সট্রা রেখেছি। ওদিকে তোমাদের ভাষা থেকে যত সম্ভব 3টি প্রশ্ন আছে, তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে। 3টি প্রশ্ন করলে আশা করি একটি প্রশ্ন পড়বে, তবু একটু দেখে যেও। মিশরীয় হিয়েরোগ্লিফিক সম্বন্ধে আলোচনা করো। এবং আধুনিক পৃথিবীর যাবতীয় বর্ণমালার সৃষ্টি হয়েছে কোন আদি বর্ণমালা থেকে, পৃথিবীতে বর্ণমালার উদ্ভব ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। আমি তোমাদের এইগুলো শর্টস চ্যানেলের উত্তরগুলো তুলে দেওয়ার চেষ্টা করব। কিছু কিছু দেওয়া আছে এবং যেগুলো বাকি আছে আমি সার্চ করে দেখে সেগুলো তোমাদের আমি দিয়ে দেবো। এরপরে দেখো শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আরও এক্সট্রা 3টি প্রশ্ন রেখেছি, তার মধ্যে এইটাও তোমরা ভালো করে রাখবে। ধাঁধা বলতে কী বোঝো, ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো, অন্তত 2টি ধাঁধার উদাহরণ দাও। 21 দাগের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচয়িতাকে, তিনি কী উপাধি পেয়েছিলেন, তার কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং 22 দাগের প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের 2টি নাটকের নাম লেখো, বাংলা নাটকের ধারায় তার কৃতিত্ব বিশ্লেষণ করো। বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। তাহলে তোমরা যারা খুবই কম পড়ো প্রথম পর্যায়ের প্রশ্নগুলি খুব সুন্দর করে তৈরি করবে, এবং তোমরা যারা একটু ভালো পড়বে তোমরা দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলো অবশ্যই করে তোমরা একবার দেখে যেও। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আবার একটি ভিডিও নিয়ে কথা হবে নেক্সট ডেতে।